সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা এখনও আশঙ্কাজনক অবস্থায়। হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল সিলেট, সড়ক অবরোধ। খাদিজার উপর হামলাকারী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, ফিরিয়ে আনতে হবে মানবিক মূল্যবোধ, সংসদে বললেন প্রধানমন্ত্রী। ওভারপাস নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের সুবিধা মিলছে না। ভোগান্তিতে ব্যবহারকারীরা, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত। ঢাকায় 321টি সহ সারা দেশে 416টি ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ, দুর্যোগ মন্ত্রণালয়ের ব্রিফিং। ডিসেম্বরের মধ্যে ভবনগুলো অপসারণের নির্দেশ। এবং দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ, মণ্ডপে মণ্ডপে নান্দনিকতা। দেবী দুর্গাকে মর্ত্যলোকে বরণের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। বাংলা সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি কামরুজ্জামান মামুন। অস্ত্রোপচারের পর 2 দিন পেরিয়ে গেলেও এখনো অবস্থার কোনো উন্নতি হয়নি সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার শিকার জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা খাদিজা বেগমের। রাজধানীর স্কয়ার হাসপাতালে এখনো তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। 72 ঘন্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলছেন না চিকিৎসকরা। এদিকে মেয়ে খাদিজার উপর হামলার খবর শুনে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তার বাবা মাসুক মিয়া। চীন থেকে এসেছেন বড় ভাই শাহিন আহমেদও। তাদের দাবি, হামলাকারী ছাত্রলীগ নেতাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করতে হবে। এছাড়া এমন ঘটনা যেন আর না ঘটে সেদিকেও প্রশাসনকে আরো কঠোর হওয়ার অনুরোধ জানিয়েছেন খাদিজার বাবা। এদিকে মারাত্মক আহত খাদিজাকে দেখতে এসে সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন, এ ধরনের ঘটনায় এখনো বেঁচে থাকাটা অলৌকিক। সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। পরে মঙ্গলবার তাকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশবাসী, যত মিডিয়া বাহিনী আছেন, সবার কাছে আমার আকুল আবেদন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকে আমার ছেলের মেয়ের সাথে এই সমস্ত ঘটনাটা হচ্ছে, কালকে অন্যজনের সাথে হইতে পারে, অন্য মার বুক খালি হইতে পারে। আর এই দুনিয়াতে এই বদরুল নামে, এই কলঙ্ক নামে যখন আর দুনিয়াতে না আসে, আর আমার এই বিচারটা দ্রুত টার্মিনালে বিচারটা যখন আমার হয়, আমরা এখনো হোপফুল, ঠিক আছে। তো কালকে আশা করি কোন একটা রেজাল্ট পাবো। এখনো কন্ডিশন অপারেশনের পর যেরকম ছিল স্টেবলই। যে নরপশু তার প্রতি আক্রমণ করেছে, সে সরকারের কাছে ধরা আছে, তার যাতে সুবিচার হয়। ডাক্তাররা ওইটাই বলেছেন যে এই জিনিসগুলি, এই ধরনের কেস স্পট ডেট হয়ে যাওয়ার কথা, এত বেশি তার ইনজুরি। তো আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে, এটা মিরাক্কেল। সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও বিক্ষোভে উত্তাল ছিল সিলেট। মহিলা কলেজের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও আইনজীবী সংগঠন মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে। এদিকে জেলা প্রশাসকের আশ্বাস এবং পূজার কারণে 17 অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। খাদিজার ওপর বর্বর হামলার প্রতিবাদে গত 2 দিনের মতো বৃহস্পতিবারও ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শহীদ মিনারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বদরুলের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। খাদিজা আপু কি হলো, ওনার অবস্থা খুব খারাপ, আমার যে হবে না তা নিয়ে তো আমি নিশ্চিন্ত থাকতে পারছি না। এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, তাহলে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে শহীদ মিনারে নগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন করেন। এ সময় তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান। বিচারের প্রক্রিয়া আমরা সবসময় দেখি কোনো না কোনো দলের প্রভাব থাকে, অথবা যদি অপরাধী ক্ষমতাশীল হয়, আইনের ফাঁক ফোকর দিয়ে সে বেরিয়ে যায়, এটা যাতে না হয়। যদি দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলাটা নেওয়া না হয়, তাহলে আমরা পরবর্তীতে তীব্র আন্দোলন যাব। এই হামলাকারী যাতে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পায়,
ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার জন্য আর কেউ যাতে উৎসাহিত না হয়। অন্যদিকে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাদিজার গ্রামের লোকজন সদর উপজেলার সিলেট সুনামগঞ্জ সড়কে 2 কিলোমিটার ব্যাপী মানববন্ধন করেন। আমরা সবাই পাচ্ছি, আমরা ওর মতো আর কারো ক্ষতি হতে দেব না। আমি চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যা পৃথিবী দেখবে, সারা বাংলাদেশ দেখবে। এদিকে জেলা প্রশাসকের আশ্বাস এবং পূজার কারণে 17 অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে প্রকাশ্যে মানুষ হত্যা শিখিয়েছে বিএনপি। এ সময় যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান তিনি। অবাক লাগে যখন এই ছবিটা দেখি যে মানুষ দাঁড়িয়ে আছে, দেখছে, ভিডিও তুলছে, টেলিফোন দিয়ে ছবি তুলছে, কিন্তু মেয়েটাকে বাঁচাতে কেউ গেল না, বাঁচাবার চেষ্টা করলো না। একটা লোক সে কোপাচ্ছে আর এতগুলি লোক দাঁড়িয়ে দেখছে, তাদের হাতে কি কোথাও কিছু ছিল না? তারা কি একচোটে ওই লোকটাকে ধাওয়া দিতে পারতো না? তারা কি ওই মেয়েটাকে রক্ষা করতে পারতো না, যেতে পারতো না? কেন এই মানবিক মূল্যবোধগুলি হারিয়ে গেল? কেন কেউ সেখানে গেল না এই মেয়েটি নার্গিসকে বাঁচাতে? সেটাই আমার প্রশ্ন। যাও, আমরা অপরাধীকে ধরেছি। আমি জানি বড় বড় পত্রিকা আসছে, অমুক দল করে তমক দল করে। এখানে কোনো দলীয় কোন্দল ছিল না, বা দল হিসেবে কেউ মারতে যায় নাই। কেন মারতে গেছে সেটা তো পেপারই এসেছে। সে প্রেম নিবেদন করেছে, মেয়ে প্রত্যাখ্যান করেছে, সেই জন্য হত্যা করতে গেছে। কিন্তু সেই জন্য কি একটা মানুষকে হত্যা করতে হবে? আর কিছু পত্রিকা এবং কিছু লোক এটাকে দলীয় হিসেবে প্রচার করার চেষ্টা করছে। দলীয় হিসেবে আমরা তো তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না। যারাই অপরাধী, যে অপরাধী করুক, সে শাস্তি পাবেই, তাকে শাস্তি পেতেই হবে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সরকারের মদদেই দেশ জুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ, যুবলীগ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খাদিজার উপর হামলাকারী বদরুলের বিচার দাবিতে বিএনপির মানববন্ধনে নেতারা এই মন্তব্য করেন। মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শহীদ মিনারের মতো পবিত্র স্থানেও নারীরা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছেন। খাদিজাকে গুরুতরভাবে জখমের প্রতিবাদ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ এমন হত্যা নির্যাতন বন্ধ না করলে তাদের মাসুল গুনতে হবে। অন্যদিকে স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান অবিলম্বে বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শহীদ মিনার 21 শহীদদের স্মরণে, সেই শহীদ মিনারে নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতৃত্বে। অনতিবিলম্বে দোষীদের বিচারের ব্যবস্থা করুন। আজকে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সোনার সন্তানদের একের পর এক কুকীর্তির দায় কেন আওয়ামী লীগ নেবে না? এইটাই জাতির কাছে আজকে বড় প্রশ্ন। খাদিজা নার্গিসের এই হত্যাকাণ্ড, এইটা যেন কোন হত্যার মতো হারিয়ে না যায়। প্লিজ স্টপ কিলিং, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে। একদিন না একদিনের মাসুল দিতে হবে। এদিকে খাদিজার হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান আন্দোলনের আহ্বায়ক ফজিলাতুন্নেসাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। দুপুরে তার মায়ের মোবাইলে অজ্ঞাত পরিচয়ে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ফজিলাতুন্নেসা। গত 3 দিন থেকে এই আন্দোলনে লিড দিচ্ছি নিঃস্বার্থভাবে, যেখানে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, কিছু না, শুধুমাত্র একটা মেয়ের কারণে। আজ আমার আম্মুর ফোনে এইভাবে ফোন দিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যেখানে আমাকে পাবে সেখানে আমাকে এই রুখিয়া খাদিজা আপুর মতো কুপায় মারা হবে। তো আমি তো নিজের নিরাপত্তার সাথে সাথে আমার নিজের ফ্যামিলির নিরাপত্তা নিয়েও খুব দুশ্চিন্তা আছি। বিকজ আমার ফ্যামিলিতে এমন, আমার বাবা মারা গেছেন, তো এমন কেউ নাই যে আমাদের এরকম নিরাপত্তা দিতে পারবে। মেয়েদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বখাটেদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মত বিনিময় সভায় সাংবাদিকদের একথা বলেন তিনি। আমাদের নৈতিক মূল্যবোধ, আমাদের দেশপ্রেম, জনগণের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলো বাড়াইতে হবে। আর সত্যিকার অর্থে শিক্ষায় আমাদের মনোযোগ করতে হবে। আমরা অতি দ্রুতই মেয়েদের নিরাপত্তার জন্য এবং এই ধরনের যারা সমাজ বিরোধী হয়ে গেছে, বখাটে হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে, তাই বুঝি আইনি ব্যবস্থা আরো কঠোর করবার জন্য এবং একই সঙ্গে এটা সামাজিক চেতনা, সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলবার চেষ্টা করব।
বারবার সময় বাড়িয়েও কাজ না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেন প্রকল্পে ওভারপাস নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 3টি রেলওয়ে ওভারপাসের কাজ শেষ না হওয়ায় বহুকাঙ্ক্ষিত 4 লেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মহাসড়ক ব্যবহারকারীরা। প্রকল্প পরিচালক বলছেন, ওভারপাসের কাজ শেষ না করেই আগামী ডিসেম্বরে 4 লেন প্রকল্প সমাপ্ত করা হবে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সংশ্লিষ্টদের পরিকল্পনার অভাব ছিল। রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মেয়াদ বেড়েছে 4 দফা, খরচ বেড়েছে প্রায় 1700 কোটি টাকার বেশি। 2012 সালের জুলাই মাসের পরিবর্তে অবশেষে চলতি বছরের জুলাইয়ে খুলেও দেওয়া হয়েছে মহাসড়ক। 4 লেনের এই প্রকল্পের ফলে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এখন সময় লাগার কথা 4.5 ঘন্টা। পুরো মহাসড়কে যানবাহন নির্দিষ্ট গতিতে এগিয়ে গেলেও কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামে নির্মাণাধীন 3টি ওভারপাসের যানজটে দুর্ভোগে পড়ছেন সড়ক ব্যবহারকারীরা। 2.5 বছরের প্রকল্পে সময় লেগেছে 6 বছরের বেশি। এই সময়টায় মানুষের ভোগান্তি আর দুর্ভোগের পাশাপাশি গাণিতিক হারে বেড়েছে প্রকল্পের ব্যয়। তারপরও 192 কিলোমিটার এই 4 লেনের সড়ক থেকে এখন যখন সুফল পাওয়ার কথা, সেখানে গলার কাটা হয়ে আছে এই ফেনী রেল ওভারপাসের মতো 3টি ওভারপাস। যে 3টি ওভারপাসে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এখানে এসে যানবাহনের গতি শুধু কমে যাচ্ছে না, একই সঙ্গে অনিশ্চয়তা তৈরি হয়েছে কাজ শেষ হওয়া নিয়েও। এখন তো ট্রেনের জন্য থামে রয়েছি, যখন আমরা ওভারপাসে চলে যাব তখন তো ট্রেনের জন্য থামে থাকতে হবে না। ডবল রোড থেকে সিঙ্গেল রোড হয়ে গেছে গা। ওভারব্রিজটা চালু করলে তো আমরা থাকে না। 5 দিন 7 দিন লাগতো, চিন্তা কম হচ্ছে, আপনার টিপ মারতে পারছি না আমরা। ওভারপাস নির্মাণের কাজে গাফিলতির কথা স্বীকার করে প্রকল্প পরিচালকও বলছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি বাতিল করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অ্যাপ্রুভ টাইম আমরা দিয়েছিলাম 30শে জুন পর্যন্ত। তারপরেও মৌখিকভাবে আমরা আরো 2-2.5 মাস ওয়েট করছি। না পারলে এইভাবে ফেলে রেখে মানুষের ভোগান্তি তো আর দীর্ঘস্থায়ী করা যায় না, তাদেরকে পেনাল্টি করে বিদায় করে দিই। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মূল সড়ক এবং ওভারপাসের ব্যাপারে আগে থেকেই ভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হয়নি বলেই মহাসড়কের কাজ শেষ হলেও ওভারপাসের কাজ সমাপ্ত করা যায়নি। এই প্রজেক্টের মধ্যে অনেক এলোমেলো সিদ্ধান্ত ছিল, অনেক রকমের গন্ডগোল ছিল, যেই কারণেই কিন্তু সার্বিকভাবে যাত্রীরা এখন যে ফুল লেনিং এর উপযোগিতা ছিল সেটা কিন্তু অন্তত এইসব জায়গাগুলিতে পাচ্ছেন, একটা বটলনেকের সৃষ্টি হচ্ছে। এই প্রকল্পে সময়ক্ষেপণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিবেদনে 1143 কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করা হলে অর্ধসমাপ্ত এই ওভারপাসগুলোর কাজ কখন কিভাবে শেষ করা হবে সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। লালমনিরহাটের 3য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক 1। ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড। সব প্রস্তুতি শেষ। দশভুজা দুর্গার আগমনী বার্তা এখন চারদিকে। দেবী দুর্গাকে মর্তলোকে বরণের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ ও স্থানীয় প্রশাসনও। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেয়া হয়েছে প্রতিমা। বিভিন্ন জায়গায় ইতোমধ্যে বসানো হয়েছে দেবীকে এক নজর দেখতে এরই মধ্যে আসতে শুরু করেছেন ভক্তরা। হাজার বছরের চিরায়িত এই উৎসবকে ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে পালনের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আমাদের কাছে কোনো নেগেটিভ সংবাদ নাই, সবাই খুব সুন্দরভাবে প্রতিমা তৈরি এবং প্রতিমা তৈরি শেষ পর্যায়ে আছে এবং পূজার ব্যাপারে সবাই যাতে সতর্ক থাকে, আমরা এই বিষয়গুলো আমাদের জাতীয় পত্রিকা, স্থানীয় চ্যানেল এইগুলোতেও আমরা প্রচার করছি। পঞ্চমীর ঘট স্থাপনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আর দেবী আগমনকে ঘিরে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত পূজা কমিটির আয়োজকরা। চলতি বছর জেলার 9টি উপজেলায় 5 শতাধিক মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যায় পূজা ও অধিবাসের মধ্য দিয়ে আনন্দময়ী দুর্গাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পূজারী ও ভক্তরা। মানব হয়ে দেবতার পূজা করা ভোরে দুঃসাধ্য ব্যাপার। তো মা যদি সে কৃপা করে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে, তাহলে আমাদের মঙ্গল এবং জনগণের মঙ্গল, দেশ শান্তির মঙ্গল। রাত পোহালেই আগমন ঘটবে দেবী দুর্গার। যশোরে ষষ্ঠী পূজা, চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে দেবীকে বরণে তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
শঙ্খ, ঢোল ও উলুধ্বনি দিয়ে আরাধ্য দুর্গতি নাশিনী দুর্গাকে বরণ করতে প্রস্তুত ময়মনসিংহের ভক্ত অনুরাগীরা। সকল অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠার মাধ্যমে দেবী সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন, এমনটাই প্রত্যাশা পূজারীদের। পূজার প্রস্তুতি অনেক সুন্দর, অনেক ভালো। আমরা এখন পূজার জন্য ওয়েট করতেছি। মায়ের কাছে প্রার্থনা থাকবে যেন আগামী সময়গুলো ভালো কাটে। এদিকে মাদারীপুরেও শেষ হয়েছে মণ্ডপগুলোর সাজসজ্জার কাজ। আর পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন সনাতন ধর্মাবলম্বীদের নেতারা। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছি। আমরা সর্বোপরি আমাদের পূজা সুষ্ঠু সুন্দরভাবে মাদারীপুর পালিত হবে। এছাড়া রংপুর, দিনাজপুর সহ দেশের অন্যান্য জেলাতেও প্রতিমা তৈরি শেষে পৌঁছে দেয়া হচ্ছে মণ্ডপগুলোতে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। চট্টগ্রামে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আর এই মুহূর্তে হাজারীগুলি দুর্গা মন্দিরে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রুদ্র। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা। আর এই 5 দিন ব্যাপী দুর্গা উৎসবের কিন্তু প্রস্তুতি শেষ। এখন আজ থেকে শুরু হয়েছে মূলত উৎসব। আজ পঞ্চমী, আগামীকাল ষষ্ঠী, এরপর শুরু সপ্তমী। তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে চট্টগ্রামে কিন্তু এবার প্রায় 2000-এর বেশি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মাঝে আমরা জানি নগরীতে প্রায় 300 পূজা মণ্ডপ এবং জেলা রয়েছে 1700। এর মাঝে কিন্তু বেশ কিছু পূজা মণ্ডপ অন্যান্য বছর ঐতিহ্যবাহী যেসব পূজা মণ্ডপ রয়েছে তারা থিম নির্ভর পূজা অনুষ্ঠান সম্পন্ন করে। এবারও যেমন এই যে হাজারীগলি কিন্তু আমরা দেখেছি গত বেশ কয়েকদিন তারা থিম নির্ভর পূজা করছে। এবারও তার ব্যতিক্রম হয় না। অর্থাৎ থিম যেটি তারা বলছে অশুভ শক্তির মধ্যে দিয়ে পরাজিত করে শুভ শক্তির উদয় হবে, এমন একটি থিম তুলে ধরেছে তাদের এবার পূজার মধ্যে। এবং দেখা যাচ্ছে আপনার আশপাশে যত হিন্দু দেবদেবী রয়েছে তাদের শক্তিতে বলিয়ান হবে দুর্গা, এবং এর প্রেক্ষিতে কি সে অসুরকে পরাজিত করবে এবং নতুন শক্তির উদয় ঘটাবে, এমনই একটি থিম তুলে ধরা হয়েছে হাজারীগলির এই পূজা মণ্ডপে। আপনারা জানেন যে গত 1 মাসের বেশি সময় ধরে কিন্তু এই পূজা মণ্ডপের প্রস্তুতি চলছিল। এখন পুরো প্রস্তুতি শেষ। আজ শুরু তথা আনুষ্ঠানিকভাবে যে পূজা তার কিছুক্ষণ পর শুরু হবে। আমরা জানি যে কপিলদেবের মহন্ত মহারাজ কিছুক্ষণ পরে এসে সেই পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শুধু হাজারীগলি আরো বেশ কয়েকটি নগরী, বেশ কয়েকটি স্থানে কিন্তু থিম নির্ভর পূজা হচ্ছে। মানবতার জয় এমন কিছু চিত্র তুলে ধরা হয়েছে আরেকটি পূজা মণ্ডপে। তো এখন দেখা যাচ্ছে আমরা যেটা তারা বলছে যে বিশেষ করে দেখা যাচ্ছে প্রাচীন মন্দির এবং রাজবাড়ির ঠিক অনুকরণে কিন্তু সোলার উপরে কাজ করে এই মন্দিরটি বা এই পুরো স্টেজটি সাজানো। বিশাল এলাকা জুড়ে কিন্তু এই স্টেজটি কিন্তু দেখেন হয়তো পরশুদিন পূজা শুরু হবে সপ্তমী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে যে পূজার যে প্রতিমা দেখার জন্য কিন্তু শত শত লোক সকাল থেকে আমরা ভিড় করতে দেখেছি এই পূজা মণ্ডপে। এখন ঠিক ভিড় রয়েছে এবং কিছুক্ষণ পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্থাৎ বলা যায় যে 5 দিন ব্যাপী যে উৎসব, সেই উৎসবে শুরু হয়েছে আজ এবং চলবে 11 অক্টোবর বিসর্জনের মধ্যে। অর্থাৎ মা দুর্গার যে আগমন ঘটেছে ঘোড়ায় চড়ে, এবং সেই ঘোড়া চড়ে আগমনের সেই হেতু আজ থেকে শুরু হয়েছে মূলত এই দুর্গা উৎসব। তো রুদ্র, এখন পর্যন্ত বলা যায় উৎসব মুখর পরিবেশে বন্দরনগরী চট্টগ্রামে এই দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন। সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলার অন্যতম আসামি মুসাকে গ্রেফতারে 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ কমিশনার ইকবাল বাহার। মুসা স্বপ্রণোদিত হয়ে অথবা কারো নির্দেশে বা কারো হয়ে এই কাজটি করেছে কিনা, এটির জন্য আসলে মুসাকে গ্রেপ্তার করা, পাওয়া এবং তার থেকে তথ্য সংগ্রহ এটি খুবই জরুরি। যদি কেউ মুসার সংবাদ দিতে পারে, মুসাকে গ্রেপ্তারে সহায়তা করতে পারে, তার জন্য আমরা একটি পুরস্কার ঘোষণা করছি, এটি 5 লক্ষ টাকা। দেশের মানুষ কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না, তাই সবার সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে পাবনায় বেড়া মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 71-এ যেমন আমাদের পুলিশ অফিসাররা, আমাদের পুলিশ বাহিনী, আমাদের পুলিশ সাধারণ সদস্যরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল রাজার বাহিনী, ঠিক আজকেও এই জঙ্গিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে কিন্তু তারা ঘুরিয়ে দাঁড়িয়েছে। আমাদের জনগণ এই আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে বলেই আমরা সেইখানে সম্ভব হয়েছে। আমরা সুরক্ষা করতে পেরেছি বাংলাদেশকে, আমরা আজকে নিয়ন্ত্রণ করতে পেরেছি বাংলাদেশকে। ঢাকার 321টি সহ সারা দেশের মারাত্মক ঝুঁকিপূর্ণ 416টি ভবন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সকালে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন মন্ত্রণালয়ের সচিব শাহ মোহাম্মদ কামাল। আগামী 9 অক্টোবর সচিবালয়ে ভূমিকম্প পরবর্তী করণীয় নিয়ে মহড়া অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
ঝুঁকিপূর্ণ ভবনগুলো আমরা চিহ্নিত করেছি সিটি কর্পোরেশন এবং রাজুকের সহযোগিতায়। ঢাকা শহরে 321টি, 40টি হলো খুলনাতে, 31টি হলো সিলেটে, চট্টগ্রামে হলো 24টি। ব্যক্তি মালিকানাধীন আছে, 2-1টি সরকারিও আছে। আমরা অনুরোধ করেছি ডিসেম্বরের যে এর মধ্যে যদি তারা অপসারণ করে ফেলে। ওয়াসাকে অনুরোধ করেছি যে পানি বন্ধ রাখার জন্য, বিদ্যুৎ বিভাগকে বলেছি বিদ্যুৎ বন্ধ রাখার জন্য, রিপ্লেস করার জন্য লোকটি যাতে সহযোগিতা পায়, যাতে সে লোনের সহযোগিতা পায়, রাজুকের সহযোগিতা পায়, বিভাগীয় উন্নয়ন সংস্থা আছে তাদের সহযোগিতা পায়, এই বিষয়গুলোর দিকেও খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ করেছি। বাংলা সময় আরো থাকছে। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে কলাপাড়া কুয়াকাটার 22 কিলোমিটার সড়ক। পাথরের পরিবর্তে খোয়া দিয়ে কাজ করার অভিযোগ। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষল সড়ক বিভাগ। লালমনিরহাটে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত বখাটেকে আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে সদর উপজেলায় বাড়ির পাশে বসেছিল তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী। এ সময় তাকে জোর করে ধরে নিয়ে ধর্ষণ করে একই এলাকার কাজল চন্দ্র। পরে নির্যাতিতকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে এই ঘটনায় অভিযুক্ত কাজল চন্দ্রকে আটকও করেছে পুলিশ। ডাক্তার বলছেন যে মেয়েটা ফিজিক্যাল অ্যাসাল্ট, সেক্সুয়াল অ্যাসাল্ট, এই ইনফরমেশনে ভর্তি হয়েছে। তাদের কাছে পরীক্ষাধীন বিষয়টা, মেয়েটা শারীরিকভাবে সুস্থই আছে। তবে আমার পুলিশ সাথে সাথে আমি তাকে পাঠিয়েছি যে এই কালপিটকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে সেই কালপিট কাজল পুলিশের হেফাজতে চলে এসেছে। এখন ওনাদের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন। ময়মনসিংহে এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2013 সালের 26 জুলাই ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামে 2.5 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে বখাটে জসিম উদ্দিন। ঘটনার দিন শিশুটির মা বাদী হয়ে বখাটে জসিম উদ্দিনকে আসামি করে ফুলপুর থানায় একটি মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে শিশুটির পরিবার। গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত 15 জন আহত হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। পুলিশ জানায়, সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার দাবিতে নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করেন গ্রাহকরা। এতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াজউদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত 15 জন আহত হন। মেহেরপুরে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর করেছে নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শহরের চক্রপাড়ার হাবিবুর রহমানকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর মরদেহ বাড়িতে নেওয়া হলে হঠাৎ করে নড়ে চড়ে ওঠে হাবিব। ফের তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগে চিকিৎসক না পাওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে স্বজনরা। তবে প্রথমবার হাসপাতালে আনার আগেই হাবিবুর রহমান মারা যায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তারের অবহেলার কারণে আমরা দাঁড়িয়ে আছি এখানটায়। কর্তব্যরত ডাক্তার ছিল, ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি ফেরে গেছে, পালিয়ে গেছে। করে দেখা যায় রোগী অলরেডি প্রতিমধ্যে মারা গেছে। ইলেকট্রিক শকের যে রোগী, তাদের মাসল টুইচিং হয়, মাসল টুইচিং হওয়ার কারণে হয়তো একটু কোনো সাইড তার একটু নড়ে চড়ে উঠছিল। তারা ভাবছে যে রোগীটা এখনো জীবিত আছে। চাঁদা না দেয়ায় গাজীপুরে দেলোয়ান হোসেন নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে টঙ্গীর এরশাদনগর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর অসুস্থ মাকে দেখতে সম্প্রতি দেশে ফেরেন আব্দুল কাদেরের ছেলে দেলোয়ার। এরপর থেকে তার কাছে চাঁদা দাবি করে আসছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও টঙ্গীর আলোচিত জোড়া খুন মামলার আসামি পিচ্চি হোসেন। দাবি করা চাঁদা না দেয়ায় সকালে দেলোয়ারকে কুপিয়ে আহত করে পিচ্চি হোসেন ও তার লোকজন। গুরুতর অবস্থায় টঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। প্রতিষ্ঠার 38 বছর পর নিজেদের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।
নতুন 2টি জোন এবং 8টি থানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা তাদের কর্মপরিধি 50 বর্গ মাইলের জায়গায় 100তে উন্নীত করতে চায়। এজন্য বাড়তি 5000 জনবলের পাশাপাশি জেলার সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়া এবং বোয়ালখালী থেকে অংশবিশেষ নিয়ে 5টি এবং সিএমপির বিদ্যমান থানা ভেঙে আরও 3টি থানা বাড়ানোর প্রস্তাবনা দিয়েছে পুলিশ দপ্তরে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 10 লাখ জনসংখ্যার বন্দরনগরীতে 6টি থানা নিয়ে 1978 সালে 30 নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়। 2000 সালে 6টি এবং সবশেষ 2012 সালে আরও 4টি বাড়িয়ে থানা সংখ্যা করা হয় 16টি। কিন্তু আয়তন সে 50 বর্গ মাইলে থেকে গেল লোক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 লাখের বেশি। এতে সাধারণ মানুষ আইনি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। জনবল যদি আরো বাড়ে, পুলিশ ইউনিটের সংখ্যা যদি বাড়ে, তার থানার সংখ্যা যদি আরো বাড়ে, তাহলে পুলিশ জনগণের আরো কাছাকাছি যেতে পারবে এবং জনগণকে সেবা প্রদান করা পুলিশের পক্ষে আরো সহজতর হবে। এই অবস্থায় নতুন 8টি থানা বাড়িয়ে 24টি করার পরিকল্পনা নিয়েছে সিএমপি। মূলত নগরীর চাঁদগাঁও এবং জেলার হাটহাজারীর অংশ বিশেষ নিয়ে কুয়েস থানা, নগরীর বায়েজিদ এবং জেলার হাটহাজারীর অংশ নিয়ে ফতেহাবাদ থানা, নগরীর আকবর শাহ এবং জেলার সীতাকুণ্ড থানার অংশ নিয়ে ভাটিয়ারি থানা, নগরীর কর্ণফুলী এবং জেলার বোয়ালখালী এবং পটিয়া অংশ নিয়ে শিকলবাহা থানা করা হবে। এছাড়া স্বতন্ত্র থানা হবে বিমানবন্দর। বিদেশিদের নিরাপত্তা, প্রচুর শিল্প কলকারখানা হচ্ছে, এগুলো নিরাপত্তা সবকিছু মিলিয়ে 8টি থানা হলে নতুন 2টি ক্রাইম ডিভিশন, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, নতুন আরেকটি পিওএম, ট্রাফিকের কিছু জনবল বৃদ্ধি, নতুন আরেকটি ডিভিশন হলো প্রোটেকশন ডিপার্টমেন্ট, যেটি ঢাকায় চ্যান্সারি নামে পরিচিত। সবকিছু মিলিয়ে জনবল আনুমানিক 5000 বৃদ্ধির একটি পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। গত বছর পুলিশ হেডকোয়ার্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র থানা সহ আরো নতুন 4টি থানার প্রস্তাবনা দিয়েছিল জেলা পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্মাণ শেষ করে হস্তান্তর হতে না হতেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে কলাপাড়া কুয়াকাটার 22 কিলোমিটার সড়ক। শিডিউল অনুযায়ী পাথরের পরিবর্তে খোয়া দিয়ে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে সড়ক ও জনপথ বিভাগ। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সম্পৃক্ত এই মহাসড়ক নিম্নমানের কাজে হতবাক পর্যটকরা। তবে জনদুর্ভোগে লাঘবে কিছু কাজ করে সড়কটি চলাচলের উপযোগী রাখার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগ। সুজন নামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যাতায়াতের একমাত্র সড়ক এটি। প্রতিদিন এ পথে দেশি বিদেশি হাজারো ভ্রমণ পিপাসু মানুষ আসেন এখানে। কুয়াকাটায় আসা পর্যটকদের একটাই দাবি ছিল রাস্তা সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থাটা ভালো করার। পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে বর্তমান সরকার 2009 সালের শুরুর দিকে এই সড়কটি নতুন করে নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান তড়িঘড়ি করে রাস্তার কাজ শেষ করে। ফলে কিছুদিন পার না হতেই পুরনো দুর্ভোগ নতুন করে শুরু হয়েছে। রাস্তায় কাজের মান খারাপ হয় সওজ বিভাগ ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল না দেয়ায় তারা মামলা দায়ের করে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কুয়াকাটায় আসা পর্যটক সহ এলাকাবাসী। গাড়ি গুড়ি অ্যাক্সিডেন্ট ডেলি হইতেছে, এই গাথা গোথা ভাঙ্গাচুরা রাস্তার খাতা বড় বড় হুমুর পরে রাত্রি ওঠে না, রাত্রিতে আটটা। একবার যদি পর্যটক আসে পরবর্তীতে কাউকে উৎসাহিত করবে না, নিজেরাও আসবেন না। সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা জানান, মামলা থাকার কারণে সড়কটি মেরামত করা যাচ্ছে না। তাদের কাজের গুণগত মান আমাদের স্পেসিফিকেশন অনুসারে না হওয়ায় আমরা তাদের কাজের বিল প্রদান করি নাই। ফলে তারা হাইকোর্টে এবং স্থানীয় কোর্টে মামলা দায়ের করেছে। বর্তমানে বিষয়টি বিচারাধীন থাকায় আমরা কোনো উন্নয়ন কর্মকাণ্ড এখানে চালাতে পারছি না। 2009 সালে কুলাপাড়া কুয়াকাটা সড়কের 22 কিলোমিটার রাস্তার কাজের জন্য বরাদ্দ করা হয় 56,96,13,000 টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে 6ষ্ঠ দফায় জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাকে জেরা করা হয়। আগামী 10 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক 3 কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, লেফটেন্যান্ট কমান্ডার MM রানা ও মেজর আরিফ সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। মাদারীপুরে অবৈধভাবে পুকুর ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
এতে পৌর মেয়র খালিদ হুসাইন ইয়াদ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ 2 শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি না নিয়ে একটি প্রভাবশালী মহল শহরের লঞ্চঘাট এলাকায় 200 বছরের ঐতিহ্যবাহী পুকুরটি অবৈধভাবে দখল করে ভরাট করছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে তারা। গোপালগঞ্জে কলেজ ছাত্রী সুপ্রিয়া গাইন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। গত 13 আগস্ট রাতে সুপ্রিয়া গাইনকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন সকালে অশোক বল্লভ নামে একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে এলাকাবাসী। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে 6 জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন। নেত্রকোনার শ্যামগঞ্জে গ্রেফতার হওয়া বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে পূর্বধলা উপজেলার নারায়ণ হডর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন করে। এ সময় তারা গ্রেফতার হওয়া বখাটে শাহাদাত হোসেন ও তার 3 সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়। গত মঙ্গলবার দুপুরে বখাটেরা উত্ত্যক্ত করায় জালশুকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর বাবা প্রতিবাদ করলে তাকে ব্যাপক মারধর করে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা ও স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় আলাদা 2টি মামলা করেন। পরে অভিযান চালিয়ে 4 বখাটেকে গ্রেফতার করে পুলিশ। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের 8টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। দুপুরে সদর, বোদা ও দেবীগঞ্জ উপজেলায় নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। এর আগে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে দেশের প্রধান 2 দলের সমর্থিত প্রার্থীরা নিজ নিজ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন। আগামী 31 অক্টোবর বিলুপ্ত ছিটমহলের 8টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা এখনও আশঙ্কাজনক অবস্থায়। হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল সিলেট, সড়ক অবরোধ। খাদিজার উপর হামলাকারী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, ফিরিয়ে আনতে হবে মানবিক মূল্যবোধ, সংসদে বললেন প্রধানমন্ত্রী। ওভারপাস নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের সুবিধা মিলছে না, ভোগান্তিতে ব্যবহারকারীরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত। ঢাকায় 321টি সহ সারা দেশে 416টি ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ, দুর্যোগ মন্ত্রণালয়ের ব্রিফিং। ডিসেম্বরের মধ্যে ভবনগুলো অপসারণের নির্দেশ। এবং দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ, মণ্ডপে মণ্ডপে নান্দনিকতা। দেবী দুর্গাকে মর্তলোকে বরণের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *VN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।